ডিয়ার ভিউয়ার, ইওয়া ল্যাবের পক্ষ থেকে আমি মাহমুদ অ্যাডোবি ফটোশপের দ্বিতীয় ক্লাসে জানাচ্ছি স্বাগতম। আজকের ক্লাসে আমি দেখাবো সিলেকশন টুলের কিছু সাব সিলেকশন অপশন এবং সেই সাথে আরো অ্যাডভান্স কিছু টুলসের ব্যবহার। তো শুরুতে আমি এখন দেখাচ্ছি সাব সিলেকশন অপশনগুলো। সাব সিলেকশন অপশনগুলো পাওয়ার জন্য আমরা যে কোনো সিলেকশন টুল আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি কন্ট্রোল বারে আমাদের সাব সিলেকশনের অপশনগুলো চলে এসেছে। আপনি যদি মুভ টুলে সিলেক্ট করেন তাহলে কিন্তু দেখেন ওই অপশনগুলো এখানে আসছে না। আপনি যখন যে কোনো সিলেকশন টুল আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করলেই দেখেন আপনার অপশন বারে এখানে বা কন্ট্রোল বারে সাব সিলেকশনের অপশনগুলো চলে এসেছে। অর্থাৎ আমি যে কোনো সিলেকশন টুলটা সিলেক্ট করলে আমার সাব সিলেকশনের অপশনগুলো আমি পেয়ে যাব। তো অ্যাডোবি ফটোশপে সাব সিলেকশনের অপশন রয়েছে মোট 4টি। নাম্বার 1 যেটা নিউ সিলেকশন, নাম্বার 2 যেটা অ্যাড টু সিলেকশন, নাম্বার 3 যেটা সাবট্রাক্ট ফ্রম সিলেকশন এবং নাম্বার 4 হচ্ছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন। তো আমরা এই 4টি সিলেকশন অ্যাডোবি ফটোশপে পেয়ে থাকি। তো প্রথমেই যে অপশনটি রয়েছে এটা হচ্ছে নিউ সিলেকশন। নিউ সিলেকশনটা থাকা অবস্থায় আমি এভাবে নতুন নতুন সিলেকশন তৈরি করতে পারছি। বাট এখানে প্রবলেম যেটা হচ্ছে দেখেন, যে আমি চাচ্ছি যে একটা সিলেকশন তো করলাম, কিন্তু এর সাথেই আমি আরো নতুন নতুন কিছু সিলেকশন এখানে অ্যাড করব। তো এখন দেখেন, আমি যখন নতুন আবার আরেকটি সিলেকশন নিতে যাচ্ছি তখন কিন্তু আমার আগের সিলেকশনটা চলে যাচ্ছে। তো আমি এখান থেকে কি করতে পারি, অ্যাড টু সিলেকশন এই অপশনটা এক্ষেত্রে ইউজ করতে পারি। তো অ্যাড টু সিলেকশন অপশনটা নিয়ে এখন যদি আমি এভাবে একটা সিলেকশন নেই, দেখেন আমার আগের সিলেকশনটাও রয়েছে, চলে যায়নি, এবং পরবর্তী যে সিলেকশনটা নতুন করেছি এটাও আছে। তো এভাবে আমি যতই নতুন নতুন সিলেকশন তৈরি করি না কেন, আমি অ্যাড টু সিলেকশন নিয়ে যদি সিলেকশন তৈরি করি তাহলে আর সেই সিলেকশনগুলো চলে যাবে না, সেই সিলেকশনগুলো থাকবে। তো এর মাধ্যমে দেখেন আমি কি করতে পারি, তাহলে এই সিলেকশনের সাথেও আমি নতুন সিলেকশন অ্যাড করতে পারছি। তো এটা হচ্ছে অ্যাড টু সিলেকশনের সুবিধা। দেন এখন আপনার প্রয়োজন হলো সিলেকশন থেকে কোনো কিছু বাদ দেয়া। এখন সিলেকশন থেকে আপনি যদি কোনো কিছু বাদ দিতে চান তাহলে আপনি এখান থেকে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন এই অপশনটি ইউজ করতে পারেন। সাবট্রাক্ট ফ্রম সিলেকশন অপশনটি ইউজ করলে দেখেন মাঝখান থেকে এই অংশটুকু বাদ হয়ে গিয়েছে। অথবা আপনি এই সাইড থেকে এইটুকু বাদ দিলেন, এই সাইড থেকে এইটুকু বাদ দিলেন, এখান থেকে এইটুকু বাদ দিলেন, এখান থেকে এইটুকু বাদ দিলেন। এখন যদি আপনি নতুন একটা লেয়ার নিয়ে কালার অ্যাপ্লাই করেন তাহলে এখন দেখতে পাচ্ছেন ভিন্ন রকম একটা অবজেক্ট তৈরি হয়েছে। তো এই সাব সিলেকশন, সাবট্রাক্ট ফ্রম সিলেকশন এই টুলের বা এই অপশনের মাধ্যমে আমরা কি করতে পারি, সিলেকশন থেকে কোনো কিছু বাদ দিতে পারি। এখন ধরেন এখান থেকে ইলিপ্টিক্যাল এই টুলটা নিয়ে যদি আমি এভাবে একটা সিলেকশন নেই, এখন দেখতে পাচ্ছেন এখানে কোনো একটা কালার অ্যাপ্লাই করলে যে অন্যরকম একটা অবজেক্ট তৈরি হলো। তো এভাবে আমরা আসলে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন এই অপশনটি বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। দেন লাস্টে যে অপশনটি রয়েছে এটা হচ্ছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন। এই অপশনটির নাম হচ্ছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন। তো এই অপশনটি কিভাবে ব্যবহার করা হয়ে থাকে দেখেন, আমি যখন সিলেকশনটা তৈরি করব, দেন এইখান থেকে ইন্টারসেক্ট উইথ সিলেকশন এই অপশনটা যখন সিলেক্ট করব, করার পরে এখন আমি এই যে সিলেকশনটা তৈরি করলাম, এখন দেখেন দুইটা সিলেকশনের মাঝে কমন যে জায়গাটুকু, ঠিক আছে, দুইটা সিলেকশনের মাঝে কমন যে জায়গাটুকু এইটুকু থাকবে আর বাকিটুকু চলে যাবে। আবারও মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, আমি যে সিলেকশনটি এখন নিয়েছি এবং এই সিলেকশনটি এবং আগের সিলেকশনটি এই দুইটার মাঝে কমন জায়গা কতটুকু, এই যে মাঝের রেক্টেঙ্গেল যে একটা জায়গাটুকু এইটুকু। তো এই জায়গাটুকু দেখেন থাকছে আর বাকিটুকু নাই হয়ে যাচ্ছে। তো তাহলে আমি ইন্টারসেক্ট উইথ সিলেকশনের মাধ্যমে কমন জায়গাটুকু আমি সিলেকশন করতে পারি। তো এখন নিচে আরো টুল রয়েছে, এই যে লেসো টুল। এখন সাপোজ আপনি লেসো টুলের মাধ্যমেও আপনি কিন্তু কি করতে পারেন, সাব সিলেকশন অপশনটা ইউজ করতে পারেন। যেমন আপনি এতটুকু তৈরি করেছেন, এখন আপনার মনে হচ্ছে যে না আমার এখান থেকে এই পুরোটাই সিলেকশন করা প্রয়োজন বা প্রয়োজন ছিল আপনি করেননি, তো এখন আপনার সিলেকশন করা প্রয়োজন। তো এখন কিভাবে করবেন দেখেন,
অ্যাড টু সিলেকশন অপশনটি নিয়ে এই যে এভাবে দেখেন অ্যাড টু সিলেকশন অপশনটি নিয়ে আমি কি করলাম, আমি পুরোটা সিলেকশন কমপ্লিট করে ফেললাম। ঠিক আছে, তো তাহলে এটা নট অনলি রেক্টেঙ্গুলার মার্কিউ টুল বা ইলেকট্রিক্যাল মার্কিউ টুলের ক্ষেত্রে, এটা এই ধরনের সিলেকশনের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা যাবে। সাপোজ এখান থেকে আপনি এতটুকু সিলেকশনের মধ্যে আপনি অন্তর্গত করতে চাচ্ছেন, এই যে দেখেন এখন কিন্তু এই পুরোটাই সিলেকশনের মধ্যে চলে আসছে। আবার আপনি যদি চান যে না এখান থেকে আমার সিলেকশন বেশি হয়ে গিয়েছে, আমার সিলেকশন বাদ দেওয়া উচিত, তো এভাবে দেখেন আপনি আবার সিলেকশনটা বাদও দিতে চাচ্ছেন, বা এখানে আপনি কিছু অংশ আপনি চাচ্ছেন যে ফাঁকা থাকুক, সিলেকশনের বাইরে থাকুক। এখন যদি আপনি কোনো কালার অ্যাপ্লাই করেন তো তাহলে দেখেন এটুকুতে কিন্তু কালার অ্যাপ্লাই হয়নি। ঠিক আছে, এটুকুতে যে কোনো কালার অ্যাপ্লাই হয়নি, পিছনে যদি আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা অন্যটা দিয়ে দেন তাহলে দেখেন বিষয়টা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এখন। ঠিক আছে, তো এভাবে আমরা সাব সিলেকশন অপশনগুলো আমাদের বিভিন্ন ধরনের সিলেকশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। এখন দেখেন সাব সিলেকশনের এই অপশনগুলো দিয়ে আমি একটা সুন্দর চার্ট তৈরি করতে পারি। এভাবে আমি একটি সিলেকশন তৈরি করলাম। এখন আমি সাবট্রাক্ট ফ্রম সিলেকশন এই অপশনটা সিলেক্ট করে এইভাবে যদি আমি একটি সিলেকশন তৈরি করে ছেড়ে দিই তাহলে দেখেন কি হলো, চার্ট তৈরি হয়ে গেল। তো এখন আমি এখানে কি কালার অ্যাপ্লাই করব চাঁদের ক্ষেত্রে, অবশ্যই হোয়াইট কালার। তো কালারটা অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পরে এখন আমরা দেখতে পাচ্ছি না যে কোনো কালার আসলে এখানে বা চাঁদটা আসলে বোঝা যাচ্ছে না। আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারের আইটা অফ রাখি তো দেখেন কালারটা কিন্তু ঠিকই অ্যাপ্লাই হয়েছে, বাট প্রবলেমটা কি হয়েছে যে এটাও হোয়াইট কালার এটাও হোয়াইট কালার, তো দুইটা সেম কালার হওয়াতে আমার চাঁদটাকে বোঝা যাচ্ছে না। তো আমি কি করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালারটাকে ব্ল্যাক করে দিতে পারি। কালার অ্যাপ্লাইয়ের নিয়ম আমি গত ক্লাসে বলেছিলাম, অল্টার ডিলেট হচ্ছে ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাইয়ের জন্য এবং ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাইয়ের জন্য হচ্ছে কন্ট্রোল ডিলেট। তো আমি অল্টার ডিলেটের সাহায্যে আমি ফোরগ্রাউন্ড কালার থেকে আমি ব্ল্যাক কালারটা এখানে অ্যাপ্লাই করে দিয়েছি। তো এখন দেখতে পাচ্ছি আমরা চাঁদটাকে খুব স্পষ্টভাবেই দেখা যাচ্ছে। ওকে, সো তাহলে দেখতেই পাচ্ছেন খুব সহজে কিভাবে আমরা চাঁদ তৈরি করতে পারি। এভাবে একটা সিলেকশন নিয়ে জাস্ট সাবট্রাক্ট ফ্রম সিলেকশন এই অপশনটির সাহায্যে সিলেকশন তৈরি করতে পারি, সরি সিলেকশনটাকে বাদ দিতে পারি। এখন দেখেন আপনি যদি এই অবজেক্টটাকে এইভাবে আপনি বাদ দিতে চান তো দেখেন, এখন আমি যদি এখানে একটা কালার অ্যাপ্লাই করে দিই তো দেখেন এটা আবার আরেক ধরনের একটা অবজেক্ট তৈরি হলো। ধরেন আমি চাচ্ছি যে এরকম একটা সিলেকশন, তো এইখান থেকে এই পর্যন্ত আমি চাচ্ছি যে বাদ দিয়ে দিব। ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত আমি বাদ দিয়ে দিব। তাহলে এখন আমরা কিভাবে করতে পারি, ইলিপ্টিক্যাল মার্কিউ টুলটা নিচ্ছি, নিয়ে এই দেখেন এভাবে আমি কি করতে পারি, ইলিপ্টিক্যাল টুলের সাহায্যে এভাবে আমি বাদ দিয়ে দিলাম। এখন এখানে আমি একটা কালার অ্যাপ্লাই করে দেই। ওকে, সো দেখেন ডিফারেন্ট টাইপের কিছু হলো। তো এভাবে আসলে আমরা কি করতে পারি, এভাবে আমরা সাবট্রাক্ট ফ্রম সিলেকশন এই অপশনের সাহায্যে আসলে বিভিন্ন ধরনের সিলেকশন আমরা তৈরি করতে পারি। ওকে, সো দেখেন কিছু একটা হয়ে গেল। আচ্ছা, তো আমি রোটেট করেছি কিভাবে, অনেকের আবার কোশ্চেনটা থাকতে পারে। আমি অল্টার চেপে কপি করেছি এবং কন্ট্রোল টি দিয়ে আমি এখানে ট্রান্সফর্ম অপশনটা নিয়ে এসেছি। দেন এই যে মাউসটা যখন আমি কোনো কর্নারে রাখছি তখন রোটেট করার মতো এই অপশনটা আসছে। দেন এভাবে আমি ঘুরিয়ে রোটেট করে ফেলতে পারি। অথবা
আমি চাইলে রাইট বাটনে ক্লিক করলে এখানে দেখেন রোটেটের বিভিন্ন অ্যামাউন্ট এখানে রয়েছে, তো এভাবে বিভিন্ন অ্যামাউন্টে আমি রোটেট করতে পারি। ঠিক আছে, দেন রোটেট 90 ডিগ্রি ভার্টিক্যালি, বা আপনি বিভিন্ন সাইজে ফ্লিপ ভার্টিক্যালি এভাবে ভার্টিক্যাল করতে পারেন, বা ফ্লিপ হরিজেন্টাল এভাবে হরিজেন্টাল করতে পারেন। ঠিক আছে, তো এইভাবে আমি বিভিন্ন ধরনের রোটেট করতে পারি। ওকে, সো আমি সাব সিলেকশনের অপশনগুলো দেখলাম। এখন দেখি সাব সিলেকশনের অপশনগুলো দিয়ে আরো কি করা যেতে পারে। দেন আমি চাচ্ছি এখানে এরকম ভাবে একটি কানের মতো কিছু হবে। দেন তারপরে এখান থেকে আমি সাবট্রাক্ট ফ্রম সিলেকশন এই অপশনটি নিচ্ছি। ওকে, দেখেন অনেকটা বিড়ালের ফেসের মতো লাগছে বিষয়টা। ওকে, এখন যদি আমি এখানে একটা কালার অ্যাপ্লাই করি, ওকে, সো দেখেন একবারেই কিন্তু অনেকটুকু কাজ আমি করে ফেলতে পেরেছি। ঠিক আছে, আমি একবারেই কিন্তু অনেকটুকু কাজ করে ফেলতে পারলাম এই সাব সাব সিলেকশন অপশনগুলোর সাহায্যে। এছাড়াও আমি আরো কি করতে পারি, আমি এভাবে একটি সিলেকশন নিলাম। দেন সিলেকশন নেওয়ার পরে আমি এখান থেকে অ্যাড টু সিলেকশন এই অপশনটি যদি ইউজ করি, এই অপশনটি ইউজ করলে দেন এখন আমি চাচ্ছি সাবট্রাক্ট ফ্রম সিলেকশন অপশনটি নিয়ে ভিতরে আমি একটু জায়গা তৈরি করব বা জায়গা ফাঁকা রাখবো। তো এখান থেকে ইলিপ্টিক্যাল মার্কিউ টুলটা নিচ্ছি। দেন এখানে কিছু একটা নিলাম, দেন এখানে আমি আরেকটা নিচ্ছি। ওকে, দেন এখন নিচে আমি আরেকটা সিলেকশন নিব, সেটা সাবট্রাক্ট দিয়েই। ওকে, দেন এখন আমি নিচে আরো একটি সিলেকশন দিব, অ্যাড টু সিলেকশন অপশনটি সিলেক্ট করে। দেন দেখেন এখন আমি উপরের দিকে আরো দুইটি সিলেকশন নিব। ওকে, দেন এখন আমি এখান থেকে অ্যাড টু সিলেকশন অপশনটি নিব। ওকে, তো এখন দেখেন আমি যদি এখানে কালার অ্যাপ্লাই করি, ওকে, সো দেখেন একবারে কিন্তু অনেকটুকু কাজ করে ফেলা গেল সাব সিলেকশন অপশনগুলো ইউজ করার মাধ্যমে। ওকে, সো আশা করি এতক্ষণে এই বিষয়টি ক্লিয়ার হতে পেরেছেন। তো এখন যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে ফেদারের অপশনগুলো। ওকে, সো ফেদারটা মানে কি সেটা আগে বুঝতে হবে আমাকে। ফেদার মানে হচ্ছে পালক। তো পালকগুলো কেমন হয়, নর্মালি আপনারা বিভিন্ন পাখির পালক যদি দেখে থাকেন তো দেখবেন যে পাখির পালকগুলো কিন্তু অনেক স্মুথ হয়, তাই না? অনেক সুন্দর হয়। তো ফেদারটাও আসলে আমাদের সিলেকশনকে সেরকম ভাবে স্মুথ করবে। ঠিক আছে, আমরা যখন ফেদার ইউজ করব তখন সেই জায়গাটা অনেক স্মুথ হয়ে যাবে। তো আমি এই বিষয়টি দেখার জন্য আমি একটি ইমেজ নিয়ে নিচ্ছি। দেন এখন এই পার্সনটার এখান থেকে আমি একটা ফেদার নিয়ে, আচ্ছা আমি আগে ফেদার ছাড়া এখান থেকে আমি একটা সিলেকশন নিচ্ছি। এতটুকু অংশ আমি সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল সি দিয়ে কপি করে
এখানে এসে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তো দেখেন এখানে কন্ট্রোল ভি দিয়ে যখন আমি পেস্ট করেছি, তো অবজেক্টটা হার্ডলি কিন্তু এখানে অ্যাপ্লাই হয়েছে, অর্থাৎ মানে কেমন একটু কাটা কাটা একটা ভাব লাগতেছে। তো আমি এখানে এখন সিলেকশন করার আগে এখানে আমি একটা ফেদারের অ্যামাউন্ট দিয়ে দিব। তো এখান থেকে আমি 20 পিক্সেল আমি নিলাম। দেন এখান থেকে আমি কন্ট্রোল সি দিচ্ছি আবারও। Then এবার এখানে এসে আমি আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তো এখন দেখেন অ্যাপ্লাইটা হয়েছে কিভাবে, খুবই স্মুথলি অ্যাপ্লাই হয়েছে। তো দুইটার মধ্যে ডিফারেন্স কিন্তু নিঃসন্দেহে এখানে আপনি বুঝতে পারছেন। দেখেন এখানে কি হয়েছে, একটার ক্ষেত্রে এটা দেখেন মনে হচ্ছে হার্ডলি বা কাটা কাটা হয়ে আছে, আর এটা দেখেন আমি যখন ফেদারের অ্যামাউন্টটা দিয়ে এখান থেকে আমি একটা অবজেক্ট আমি কপি করে নিয়ে আসলাম বা কেটে নিয়ে আসলাম, দেন এখানে অ্যাপ্লাই করলাম। তো এখানে দেখেন মনে হচ্ছে যে ডকুমেন্টের ভেতর থেকে মানে বের হয়ে আসছে বিষয়টা, ঠিক আছে? ইমেজটা মনে হচ্ছে ডকুমেন্টের ভেতর থেকে বের হয়ে এসেছে। তো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। তো এভাবে আপনি ফেদারের বিভিন্ন ধরনের অ্যামাউন্ট ইউজ করতে পারেন। যেমন এখানে রয়েছে 20 পিক্সেল, আমি এখান থেকে যদি 30 পিক্সেল দেই তাহলে আরো বেশি মাত্রায় ফেদারটা অ্যাপ্লাই করা যাবে। কন্ট্রোল সি দিলাম, এনে এসে কন্ট্রোল ভি দিচ্ছি। দেখেন নর্মালি আমি যদি নিচের এই লেয়ার গুলো অফ রেখে দিই তবু দেখেন এখানে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। দেখেন এই ইমেজটা যে আমি কপি করে ফেদার সহ কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করেছি, অ্যাপ্লাই করেছি, তো তাতে করে দেখেন এই ইমেজের লুকিংটা কিন্তু অন্যরকম হলো, ঠিক আছে? তো ফেদারটা আসলে অনেক কার্যকরী। অনেক সময় আমরা বিভিন্ন পোস্টার তৈরি করতে, বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে আসলে আমরা বিভিন্ন ইমেজ ইউজ করে থাকি। তো বিভিন্ন জায়গা থেকে যদি ইমেজটা আমরা কেটে নিয়ে আসি, নিয়ে এসে যদি অ্যাপ্লাই করি, তাহলে আসলে অন্য জায়গা থেকে যে আপনি কেটে নিয়ে আসছেন বিষয়টা কিন্তু বোঝা যায়। বাট আপনি যদি কোনো ফেদার একটু অ্যামাউন্ট দিয়ে নেন, নির্দিষ্ট একটা পরিমাণে আপনি যদি ফেদারের অ্যামাউন্টটা দিয়ে কেটে নিয়ে আসেন, দেন যদি অ্যাপ্লাই করেন, তাহলে দেখেন এরকম খুব সুন্দরভাবে স্মুথলি আপনার ইমেজটা অ্যাপ্লাই করা যাবে এবং দেখতেও এটা অনেক সুন্দর লাগবে। তো যখনই আমরা কোনো সিলেকশন এভাবে নিব তখন বা কেটে নিয়ে আসতে যাব কোনো জায়গা থেকে, তো তখন অবশ্যই আপনি নির্দিষ্ট একটা পরিমাণে ফেদার অ্যাপ্লাই করবেন, করে নিয়ে দেন হচ্ছে এখানে আপনি ইমেজটা নিয়ে এসে পেস্ট করবেন। ওকে, তো এটা গেল ফেদার অ্যাপ্লাইয়ের একটা ওয়ে। তো ফেদার অ্যাপ্লাইয়ের আরো ওয়ে রয়েছে। যেমন আমি এখন সিলেকশনটা এখানে আমি অ্যামাউন্ট 0 দিচ্ছি ফেদারে। এখান থেকে আমি ফেদার অ্যামাউন্টটা এখন এখানে 0 আছে, ফেদার অ্যামাউন্টটা 0 আছে। তো আমি এখন যদি এখন কপি করি তাহলে কিন্তু কাজ হবে না, বা এখন অ্যামাউন্টটা 0 আছে, আপনার আগে ফেদারটা দেওয়ার কথা এখানে মনে ছিল না। তো এখন যদি আপনি এখানে একটা অ্যামাউন্ট দেন, এখন যদি এখানে আপনি অ্যামাউন্ট দেন তাহলে কিন্তু এটা কোনো কাজ করবে না। দেখেন আমি যদি এখন কপি করি, কন্ট্রোল সি দেই, দেন আমি কোনো ডকুমেন্টে গিয়ে অ্যাপ্লাই করি, কন্ট্রোল ভি দিলাম, দেখেন ফেদারটা কিন্তু অ্যাপ্লাই হয়নি, ঠিক আছে? দেখেন ফেদারটা কিন্তু অ্যাপ্লাই হয়নি। তো আপনাকে কখন ফেদারটা নিয়ে কাজ করতে হবে বা কখন ফেদারটা কাজ করবে, যখন আপনি এখান থেকে এই সিলেকশন টুলটা সিলেক্ট করার সাথে সাথে এখানে একটা অ্যামাউন্ট আগে দিয়ে দেবেন, অর্থাৎ ডকুমেন্টের সিলেকশন নেওয়ার আগেই আপনি এখানে যখন একটা অ্যামাউন্ট দিবেন, তো তখন আপনি যদি সিলেকশনটা নিয়ে আপনি কপি করে দেন পেস্ট করেন এখানে বা অ্যাপ্লাই করেন এখানে, দেন এখন দেখেন ফেদারটা অ্যাপ্লাই হয়েছে। ওকে, সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখন
ধরেন কোনো সময় আপনি কাজ করার ক্ষেত্রে এখানে আপনার অ্যামাউন্ট 0 আছে, বাট আপনি এখানে সিলেকশনটা করে ফেলেছেন। তো এখন আমরা সিলেকশন করার পরেও চাইলে ফেদারটা অ্যাপ্লাই করতে পারি। তো সেক্ষেত্রে কি করতে হবে, আমার মাউসটা সিলেকশনের মাঝে নিয়ে আসতে হবে, দেন রাইট বাটনে ক্লিক করতে হবে। রাইট বাটনে ক্লিক করলে আমরা এখান থেকে ফেদারের অপশন দেখতে পাচ্ছি, দেন এখান থেকে ফেদারের অ্যামাউন্ট আমি দিয়ে দিব। তো এখান থেকে আমি একটা সাইজে ফেদারের অ্যামাউন্টটা আমি দিলাম, দেন কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। দেখেন এখানে কিন্তু ফেদারের অ্যামাউন্ট 0 আছে, বাট আমার ফেদারটা অ্যাপ্লাই হবে। কন্ট্রোল ভি দিলাম, দেখেন ফেদারটা অ্যাপ্লাই হয়েছে। ঠিক আছে, তার মানে বিষয়টা হচ্ছে কি, যে আমি যখন এখানে কোনো সিলেকশনে করার পরে এখানে ফেদারটা আমি দেইনি, অর্থাৎ সিলেকশন করার আগেও ফেদার দেওয়ার কথা মনে নাই, তো আমি কি করব, মাউসটা মাঝে নিয়ে এসে সিলেকশনের মাঝে নিয়ে এসে রাইট বাটনে ক্লিক করলে, এখানে ফেদারে ক্লিক করলে আমি ফেদারের অ্যামাউন্টটা এখানে দিতে পারবো, দিয়ে আমি ফেদারটা ইউজ করতে পারবো। আচ্ছা, এছাড়াও ফেদার অ্যাপ্লাইয়ের আসলে আরো অপশন রয়েছে। যেমন আমরা সিলেক্ট থেকে, আচ্ছা আগে সিলেকশন করতে হবে, দেন সিলেক্ট থেকে মডিফাই, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন ফেদার, অথবা শর্টকাট হচ্ছে শিফট F6। এখান থেকেও আপনি চাইলে ফেদারটা অ্যাপ্লাই করতে পারেন, বা ফেদারটা আপনি এখান থেকে ইউজ করতে পারেন। তো এখন ফেদারের বিষয়টা আমরা দেখলাম। এখন ফেদারের এখানে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আরেকটা ঝামেলা আছে। আপনি যখন ফেদার নিয়ে কাজ করবেন, তো অনেক সময় এরকম হতে পারে যে আপনি এখান থেকে অ্যামাউন্ট নিয়েছেন 500, আপনি 50 দিতে গিয়ে আপনি এখান থেকে 500 দিয়ে ফেলেছেন। এখন এখানে যদি আপনি এভাবে একটা সিলেকশন নেন, দেখেন কি হচ্ছে, এখানে একটা মেসেজ শো করছে, একটা প্রবলেম চিহ্ন চলে এসেছে। কি ওয়ার্নিং? ওয়ার্নিংটা হচ্ছে নো পিক্সেলস আর মোর দেন 50% সিলেক্টেড, দ্য সিলেকশন এজেস উইল নট বি ভিজিবল। ঠিক আছে, অর্থাৎ আপনি যে এখানে ফেদারের অ্যামাউন্টটা দিচ্ছেন আর আপনি যে এখানে সিলেকশনটা নিচ্ছেন, এই দুইটার সাথে আসলে সাইজের ক্ষেত্রে ম্যাচ করছে না। আপনার এখানে যদি সিলেকশন, আপনি এখানে ফেদার অ্যামাউন্টটা দিয়েছেন 500 পিক্সেল, তো আপনার এখানে সিলেকশনটা হওয়া উচিত 1000 পিক্সেল। ঠিক আছে, আপনার এখানে দিয়েছেন কত, 500 পিক্সেল, বাট আপনার এখানে তাহলে সিলেকশনটা নিতে হবে কত, আপনার সিলেকশনটা নিতে হবে এখানে কমপক্ষে 1000 পিক্সেল, তাহলে পরে ফেদারটা অ্যাপ্লাই করা যাবে। ওকে, সো এই বিষয়গুলো আসলে কাজের ক্ষেত্রে আমাদেরকে মেনটেন করতে হবে, বা কাজের ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। তো যেই প্রবলেমগুলো হতে পারে, সেই প্রবলেমগুলো সলিউশন আমি আগে থেকেই দিয়ে দিলাম, যাতে করে পরবর্তীতে কাজের ক্ষেত্রে আপনার কোনো প্রবলেম না হয়। ওকে, দেন ফেদারের পরে যে বিষয়টি আমরা পাচ্ছি সেটা হচ্ছে অ্যান্টি অ্যালাইজ। অ্যান্টি অ্যালাইজ অপশনটিও খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন। দেখেন আমি এখানে অ্যান্টি অ্যালাইজের টিক চিহ্নটা আমি উঠিয়ে দিচ্ছি আগে, দেন এখানে একটা আমি কালার অ্যাপ্লাই করব। ওকে, তো এখানে আমি একটি কালার অ্যাপ্লাই করলাম অ্যান্টি অ্যালাইজের টিক চিহ্নটা উঠিয়ে দিয়ে। তো এখানে কালার যখন আমি অ্যাপ্লাই করেছি, তো এখানে দেখতে পাচ্ছেন চারপাশে কেমন কাটা কাটা অবজেক্ট দেখা যাচ্ছে, মানে চারপাশে কেমন কাটা কাটা একটা ভাব লাগছে। তো এই ধরনের অবজেক্ট দেখতে কি ভালো লাগে? নিঃসন্দেহে এই ধরনের অবজেক্ট দেখতে ভালো লাগছে না, স্মুথ হয়নি। তো আমাকে কি করতে হবে, এখন আমি এখানে একটি টিক চিহ্ন দিয়ে নিচ্ছি অ্যান্টি অ্যালাইজে, অর্থাৎ অ্যান্টি অ্যালাইজ অপশনটি অ্যাক্টিভ করে নিলাম। দেন এখন আমি সেম ভাবে আবারও একটি সিলেকশন নেই, এখন আমি এখানে অ্যাপ্লাই করব। তো দেখেন দুইটার মধ্যে ডিফারেন্সটা খুব সহজেই বোঝা যাচ্ছে। এটার ক্ষেত্রে দেখেন আউটসাইডের যে অবজেক্টগুলো কেমন কাটা কাটা লাগছে, আর এটা দেখেন স্মুথ লাগছে। তো এই অ্যান্টি অ্যালাইজ অপশনটা আমি সিলেক্ট করে কাজ করাতে কি হয়েছে, এরকম স্মুথ হয়েছে বিষয়টা। তো অ্যান্টি অ্যালাইজের মধ্যে আসলে বিষয়টা কি, যে অ্যান্টি অ্যালাইজের টিক চিহ্নটা রাখলে বা এটা অ্যাক্টিভ রাখলে কেন এত সুন্দরভাবে অবজেক্টটাতে কালার অ্যাপ্লাই হলো বা অবজেক্টটা এরকম স্মুথ দেখা যাচ্ছে? এটার কারণ হচ্ছে অ্যান্টি অ্যালাইজ লাস্ট পিক্সেলকে শ্যাডো ক্রিয়েট করে। দেখেন দুইটা অবজেক্টের মধ্যে ডিফারেন্স গুলো, এটাতে অ্যান্টি অ্যালাইজের টিক চিহ্ন ছিল না, আর এটাতে অ্যান্টি অ্যালাইজের টিক চিহ্ন ছিল, অর্থাৎ অ্যান্টি অ্যালাইজটা অ্যাক্টিভ ছিল। তো এই অবজেক্টটাতে দেখেন লাস্ট যে পিক্সেল গুলো,
এই লাস্ট পিক্সেলগুলো শ্যাডো ক্রিয়েট হয়েছে, এগুলোতে শ্যাডো ক্রিয়েট হয়েছে, তো যে কারণে আপনার এটাকে দেখতে স্মুথ লাগছে। আর এইগুলোতে দেখেন লাস্ট পিক্সেলগুলোতে কোনো শ্যাডো নাই, হার্ডলি অ্যাপ্লাই হয়ে আছে, তো যে কারণে এটা দেখতে এরকম কাটা কাটা লাগছে। একই পরিমাণ জুমে এটাকে দেখতে কাটা কাটা লাগছে, আর এটা দেখেন স্মুথ লাগছে। তো আমাদের কখনো আসলে এরকম প্রয়োজন হবে না যে এরকম অবজেক্টটা দেখতে এরকম কাটা কাটা লাগুক বা এরকম খারাপ লাগুক। আমাদের কিন্তু সবসময় চাওয়া থাকে যে অবজেক্টটা দেখতে সুন্দর হবে, এটাই। সো সেজন্য আমরা কি করব, অলওয়েজ অ্যান্টি অ্যালাইজের টিক চিহ্নটা অন রাখবো। আর এখানে আরেকটি বিষয় বলে রাখি, অ্যান্টি অ্যালাইজটা কিন্তু রেক্টেঙ্গুলার বা অন্যান্য টুলের ক্ষেত্রে ইউজ করা যায় না, এটা শুধুমাত্র ইলিপ্টিক্যাল মার্কি টুলের ক্ষেত্রেই ইউজ করা যায়। ওকে, সো আমরা অলওয়েজ অ্যান্টি অ্যালাইজের টিক চিহ্নটা অন রাখবো। দেন যে বিষয়টি আমরা পাচ্ছি এখানে, এটা হচ্ছে সিলেকশনের স্টাইল। অ্যাডোবি ফটোশপে সিলেকশনের স্টাইল তিন ধরনের: নর্মাল, ফিক্সড রেশিও এবং ফিক্সড সাইজ। তিন ধরনের আমরা অপশন দেখতে পাচ্ছি: নর্মাল, ফিক্সড রেশিও এবং ফিক্সড সাইজ। তো এখান থেকে নর্মালেই বেসিক্যালি থাকে সব সময়। তো নর্মালে থাকা অবস্থায় আপনি আপনার ইচ্ছা মতো সিলেকশন তৈরি করতে পারেন, যে কোনো সাইজে আপনি আপনার ইচ্ছা মতো সিলেকশন তৈরি করতে পারছেন। বাট আমার যদি নির্দিষ্ট একটা রেশিও অনুসারে সিলেকশন তৈরি করতে হয়, সাপোজ ধরেন 2 ইঞ্চি বাই 4 ইঞ্চি, এরকম একটা নির্দিষ্ট রেশিও ফিক্সড করে আমার একটা সিলেকশন তৈরি করতে হবে। তো এখন দেখেন আমার ওয়াইড আছে 2 ইঞ্চ এবং হাইট আছে 4 ইঞ্চ। এখন যদি আমি এভাবে কোনো একটা সিলেকশন তৈরি করতে থাকি, বড় করতে থাকি, দেখেন কি হচ্ছে, আমার সিলেকশনটা ধীরে ধীরে যত বড় হচ্ছে, আমার এই হাইটের পরিমাণটা কিন্তু অলওয়েজ বেশিই থাকতেছে, ওয়াইডটা কিন্তু কখনো হাইটের চেয়ে বেশি হচ্ছে না। ঠিক আছে, এটা কি করতেছে, নির্দিষ্ট একটা রেশিও মেনটেন করছে। আমি আবার যদি এখানে ওয়াইডের পরিমাণটা 4 দিয়ে দেই, আর হাইটটা এখানে দিয়ে দিচ্ছি আমি 2। এখন দেখেন আপনি যত বড় সিলেকশন করতে থাকবেন ধীরে ধীরে, সব সময় কি হবে, আপনার ওয়াইডটাই বেশি থাকবে। ঠিক আছে, এভাবে যদি আপনি অনেক বড় একটা সিলেকশন তৈরি করেন না কেন, তারপরেও কি হবে, কখনো হাইট ওয়াইডের চেয়ে বেশি হবে না, কারণ নির্দিষ্ট একটা রেশিও এখানে ফিক্সড করে দেওয়া আছে। তো তাহলে আমরা ফিক্সড রেশিওটাকে কিভাবে আমরা মনে রাখতে পারি, যে ফিক্সড রেশিওটা হচ্ছে কোনো নির্দিষ্ট রেশিও অনুযায়ী সিলেকশন তৈরি করার জন্য ফিক্সড রেশিওটা ইউজ করা যায়। দেন লাস্ট যে অপশনটি রয়েছে এটি হচ্ছে ফিক্সড সাইজ। এখন আপনাকে যদি বলা হয় যে এখানে 2 ইঞ্চ বাই 2 ইঞ্চ একটা সিলেকশন তৈরি করতে হবে, তো এখন নর্মালি যদি এভাবে আপনি নর্মাল সিলেকশনের সাহায্যে এভাবে যদি আপনি 2 ইঞ্চ বাই 2 ইঞ্চ একটা সিলেকশন তৈরি করতে যান, দেখেন বিষয়টা কত ঝামেলার হয়। এখানে আমি এভাবে ধীরে ধীরে অ্যাপ্লাই করতেছি। ওকে, ওয়াইডটা 2 ইঞ্চ হয়েছে, হাইটটা 2 ইঞ্চ বানাতে হবে। এখন দেখেন ওয়াইডটা ঠিক করতে গেলে হাইট ঠিক থাকতেছে না, হাইট ঠিক করতে গেলে আবার ওয়াইড ঠিক থাকতেছে না। তো যাই হোক, অবশেষে আমি অনেক কষ্টের পরে পেরেছি 2 ইঞ্চ বাই 2 ইঞ্চিতে সিলেকশনটা তৈরি করতে। বাট এটা কত সহজে দেখেন করা পসিবল, যদি এখান থেকে আপনি ফিক্সড সাইজে এসে ওয়াইড 2 ইঞ্চ, এখান থেকে হাইট 2 ইঞ্চ, দেন ইন্টারপ্রেস করলাম। এখন জাস্ট এখানে যদি আমি একটা ক্লিক করি, তাহলে দেখেন 2 ইঞ্চ বাই 2 ইঞ্চিতে একটা সিলেকশন অটোমেটিক তৈরি হয়ে গেছে। তো আমি নর্মালি করলে যেরকম আমার কষ্ট করতে হচ্ছিল, বা আমি অ্যাকুরেট করতে পারছিলাম না, বা অ্যাকুরেট করতে পারলেও অনেক কষ্টে অ্যাকুরেট করতে হয়েছে, বাট এখানে দেখেন আসলে কত সহজে আপনি অ্যাকুরেট একটা সিলেকশন তৈরি করলেন। তো তাহলে এটা খুবই কিন্তু কার্যকরী একটা অপশন, ফিক্সড সাইজ। তো এখান থেকে আমি তাহলে ফিক্সড সাইজটা ইউজ করে খুব সহজেই একটি সিলেকশন তৈরি করতে পারি। জাস্ট এটা নিয়ে কি কাজটা হচ্ছে, এখানে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দিতে হবে, অ্যামাউন্টটা দিয়ে জাস্ট ডকুমেন্টে একটা ক্লিক করতে হবে, তো তাহলে একটা নির্দিষ্ট সাইজে সিলেকশন তৈরি হয়ে যাবে। ওকে, সো আমাদের কাজের প্রয়োজনে আসলে এই অপশনগুলো ব্যবহার করা হবে, এক এক সময় এক একটি অপশন আমাদের প্রয়োজন হবে। ওকে, তো ফিক্সড সাইজে সিলেক্ট থাকা অবস্থায় কিন্তু আপনি চাইলে এই যে ইচ্ছা মতো সিলেকশন করতে পারবেন না। ইচ্ছা মতো স্বাধীনভাবে সিলেকশন করতে চাইলে আবার আপনাকে নর্মাল সিলেকশন স্টাইল এটাকে সিলেক্ট করতে হবে। ওকে, সো এই বিষয়গুলো আমার ক্লিয়ার। তাহলে আমরা এখান থেকে সাব সিলেকশনের অপশনগুলো দেখলাম, ফেদারের অপশনগুলো দেখলাম, অ্যান্টি অ্যালাইজের কাজটা দেখলাম,
এবং সিলেকশন স্টাইল সম্পর্কে জানলাম। এখন আমরা দেখব যে কিভাবে আমরা কোনো ইমেজকে ক্রপ করতে পারি। আচ্ছা, কোনো ইমেজকে ক্রপ করতে হলে আমি যে কোনো একটা ইমেজ আগে ওপেন করি। ওপেন করার পরে এখন আমি চাচ্ছি এই ইমেজটাকে ক্রপ করব। সাপোজ আমার এই দিকে যে এতটুকু অংশ রয়েছে, এতটুকু অংশ আমি চাচ্ছি না রাখতে। এখন কিবোর্ড থেকে আমাকে সি বাটনটা প্রেস করতে হবে, অথবা আপনি এখান থেকে এই টুলটাতে ক্লিক করতে পারেন। এটা হচ্ছে আমার ক্রপ টুল। তো ক্রপ টুলে ক্লিক করার সাথে সাথে দেখেন নির্দিষ্ট একটা সাইজে এখানে সিলেকশন অলরেডি হয়ে গেছে। তো এখন আমি যদি জাস্ট একটা ইন্টার প্রেস করি, দেন এখানে দেখেন একটা আপনার বাটন চলে এসেছে। তো এখান থেকে আমি এটা যদি ক্লিক করে দেই, দেখেন ক্রপ হয়ে গেছে অলরেডি। বাট ওইটা তো হলো নির্দিষ্ট একটা সাইজে। বাট আমি যদি চাই যে আমার ইচ্ছে মতো আমি ক্রপ করব, তাহলে এখান থেকে আনকনস্ট্রেন্ট এই অপশনটাতে ক্লিক করতে হবে। এখন দেখেন আপনি আপনার ইচ্ছা মতো জায়গা আপনি সিলেক্ট করতে পারতেছেন। তো আমি চাচ্ছি এখান থেকে এতটুকু জায়গা আমি সিলেক্ট করব। দেন মাউস দিয়ে মাঝে ক্লিক করে আপনি এভাবে মুভ করাতে পারেন। দেন এখন এখান থেকে ক্লিক করলাম, বা ইন্টার প্রেস করলেও হবে। তো দেখেন এভাবে আমি আমার ইচ্ছা মতো ইমেজটাকে ক্রপ করলাম। তো এখন নির্দিষ্ট সাইজে চাইলে আমি এখান থেকে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দিয়েও কিন্তু ক্রপ করতে পারি। বাট আমি যখন নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দিয়ে ক্রপ করব, তার আগে কিন্তু আমার জানতে হবে যে আসলে ইমেজের সাইজটা কতটুকু আছে। এখন ধরেন আমি এই ইমেজটাকে যাচ্ছি যে 800 পিক্সেল বাই 400 পিক্সেলে ক্রপ করব। এখন আমার মেইন ইমেজটার সাইজ যদি 800 পিক্সেল না থাকে, তো তাহলে আমি কিভাবে 800 পিক্সেল থেকে ক্রপ করব? বিষয়টা হচ্ছে, আপনার কাছে যদি 200 টাকা থাকে, তাহলে আপনাকে যদি বলা হয় যে 50 টাকা এখান থেকে খরচ করতে হবে, তাহলে কিন্তু আপনি খরচ করতে পারবেন। বাট আপনার কাছে আছেই 200 টাকা, এখন আপনাকে বলা হলো 500 টাকা খরচ করতে বা 500 টাকা দিয়ে একটা প্রোডাক্ট নিয়ে আসতে। এখন আপনি তাহলে কিভাবে নিয়ে আসবেন? এটা তো পসিবল না, তাই না? তো এখন আমাকে তাহলে নির্দিষ্ট একটা সাইজে ক্রপ করতে হলে আগে সেই ইমেজের সাইজটা কতটুকু রয়েছে সেই বিষয়টা কিন্তু আগে আমাকে জানতে হবে। ওকে, সো এখন ইমেজের সাইজটা তাহলে আমরা কিভাবে জানবো? ইমেজের সাইজটা জানার জন্য আমাকে যেতে হবে ইমেজ, ইমেজ থেকে ইমেজ সাইজ, অথবা এটার শর্টকাট দেখতে পাচ্ছেন অল্টার কন্ট্রোল আই। আমরা ইমেজ থেকে ইমেজ সাইজে ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে শর্টকাটের মাধ্যমে এই অপশনটাতে আসতে পারি। সেজন্য অল্টার কন্ট্রোল আই বাটনটা প্রেস করতে হবে। ওকে, তো এখন দেখেন ইমেজ সাইজের আমরা অপশনটা এখানে দেখতে পাচ্ছি। দেন এখানে আমরা ওয়াইড কতটুকু এবং হাইট কতটুকু ডিটেলস আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে ওয়াইড রয়েছে 1920 পিক্সেল এবং হাইট রয়েছে 1080 পিক্সেল। তো এখন যদি আমি নির্দিষ্ট একটা সাইজে ক্রপ করতে চাই, সাপোজ ধরেন ফেসবুক কভার ফটোর সাইজ হচ্ছে 851 পিক্সেল বাই 315 পিক্সেল। এখন আমি চাচ্ছি যে এই ইমেজ থেকে 851 পিক্সেল বাই 315 পিক্সেলে ক্রপ করব, তাহলে কিন্তু পসিবল। তো এখান থেকে সাইজগুলো পিক্সেলও দেখা যায়, ঠিক আছে? দেন এখান থেকে ইঞ্চি, সেন্টিমিটার, বিভিন্ন সাইজে আপনি দেখতে পারেন। আচ্ছা, তো এখন সাইজটা আমরা দেখে নিলাম এখান থেকে। তো এখন দেখে নেওয়ার পরে আমরা এখান থেকে এখন কি করব? ক্রপ করব। আচ্ছা, একটা বিষয় উম, এখান থেকে আমরা করি, দেখেন এখানে 1920 পিক্সেল আছে, এখানে আমি 851 দিই, দেখি এখানে 851 দিলে নিচে হাইটে অটোমেটিক 479 চলে আসতেছে। অটোমেটিক একটা রেশিও এখানে নিয়ে নিচ্ছে। আর আমি যদি এখানে এই অপশনগুলো দেখেন, এখানে কি করা আছে? লিঙ্ক করে দেওয়া আছে, ঠিক আছে? তো আপনি এখানে 851 দিলে হাইটটা অটোমেটিক 479 হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরেও এখানে এখন যদি আপনি ওকে দেন, দেখেন বিষয়টা কেমন হয়। দেখেন এভাবে আপনার ইমেজ সাইজটা ছোট হয়ে গেছে। ইমেজ সাইজটা ছোট হয়ে গেছে, বাট আসলে রেশিওটা ওইভাবে ঠিক থাকছে না। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে, ক্রপ টুল দিয়ে যদি আপনি করেন এখান থেকে,
এখান থেকে আমি 851 পিক্সেল নিচ্ছি, দেন এখান থেকে 315 পিক্সেল নিচ্ছি। দেন এখন আমি আমার পছন্দনীয় জায়গাটুকু আমি সিলেক্ট করে নিব এভাবে। আমি চাচ্ছি এতটুকু অংশ থাকবে, দেন ক্লিক করলাম। ওকে, সো এই ইমেজটুকু কিন্তু এখন 851 পিক্সেল বাই 315 পিক্সেল হয়ে গেছে। আমি যদি সাইজটা আবার চেক করে আসি, ইমেজ থেকে ইমেজ সাইজে যাই, এখন এখানে দেখতে পাচ্ছেন সাইজটা 851 বাই 315 পিক্সেল হয়ে গেছে। তো এভাবে আমরা ক্রপ টুলটা ইউজ করতে পারি। ঠিক আছে, নির্দিষ্ট একটা অ্যামাউন্টের সাহায্যে এভাবে আমরা ক্রপ টুলটা ইউজ করতে পারি। ওকে, তো আপনারা বিভিন্ন পাসপোর্ট সাইজ ছবি বা বিভিন্ন কিছু আপনারা দেখে থাকেন। তো ক্রপ টুলের সাহায্যে আসলে আমরা নির্দিষ্ট অ্যামাউন্টটা ইউজ করে কিন্তু আসলে সেই ছবিগুলো আমরা তৈরি করতে পারি। আচ্ছা, ক্রপ টুলের ব্যবহারটা দেখলাম, দেন আমরা এখন দেখব যে যে কোনো ইমেজের সাইজটা আমরা কিভাবে কমাতে পারি। সাপোজ কোনো ইমেজের সাইজ রয়েছে 8 MB বা এর চেয়েও বেশি, অর্থাৎ ডিএসএলআর দিয়ে যখন কোনো ছবি তোলা হয়ে থাকে তখন আপনারা জানেন যে ছবিগুলোর সাইজ অনেক বেশি হয়ে থাকে। যেমন এই ছবিটির সাইজ দেখতে পাচ্ছেন 8 মেগাবাইট, 8.10 মেগাবাইট। তো এই ছবিটি যদি আমি আমার কোনো সাইটে আপলোড করি, সাপোজ আমার একটা আমি ওয়েব টেমপ্লেট তৈরি করব, তো ওয়েব টেমপ্লেটের মধ্যে আমি যদি এরকম 8 মেগাবাইটের সাইজের ছবিগুলো যদি আমি ইউজ করি, তো তাহলে আমার টেমপ্লেটটা কিন্তু অনেক ভার হয়ে যাবে। ঠিক আছে, বা যখন কোনো ওয়েবসাইটে এই ধরনের ছবিগুলো ইউজ করা হবে, তো তখন কিন্তু আপনার সাইটটা ব্রাউজ করতে গেলে অনেক সময় প্রয়োজন হবে এবং সাইটটা লোডিং টাইমটা অনেক বেড়ে যাবে। তো এখন আমার ইমেজের লুকিংটা সেম থাকবে বা রেজুলেশন ঠিক থাকবে, বাট আমার সাইজটা কমে যাবে। তো এই বিষয়টা যদি আমার করা আহ, দরকার হয়, তো তাহলে আমরা কিভাবে করতে পারবো? তো এটা করার জন্য আমার অ্যাডোবি ফটোশপে খুব সুন্দর একটা অপশন রয়েছে। সেই অপশনের মাধ্যমে আমরা আসলে এই কাজটি করতে পারি। তো দেখেন, আমি এটা ক্লোজ করে দিচ্ছি। দেখেন এই ইমেজটা, আমি ইমেজ থেকে ইমেজ সাইজে গিয়ে এখানে গিয়েও আমি কমিয়ে দিতে পারি। এখানে আপনি একটা নির্দিষ্ট রেশিও দিয়ে দিতে পারেন। এখানে সাপোজ আমি 3000 দিয়ে দিচ্ছি, এখন ওকে দিলাম। ওকে, দেখেন ইমেজটা আগের থেকে কি হয়েছে, আগে থেকে ইমেজটা সাইজ কমে গিয়েছে। ঠিক আছে, 4000 পিক্সেল ছিল, আমি 1000 পিক্সেল মতো আমি বাদ দিয়ে দিয়েছি। এখন ইমেজটা আমি সেভ করি নর্মালি। ওকে, তো সেভ করার পর এখন আমি ইমেজের সাইজটা দেখি কতটুকু। ইমেজের সাইজটা অলরেডি 3 মেগাবাইটে চলে এসেছে। ঠিক আছে, এটা সাইজ ছিল কত, 4904 বাই 3072 পিক্সেল। আর এই ইমেজের সাইজ কত, 3000 বাই 1879 পিক্সেল। তো প্রায় 2000 পিক্সেল মতো কমানো হয়েছে। তো তাতে করে দেখেন ইমেজের সাইজটা কিন্তু অনেকখানি কমে গিয়েছে। তো এখন আমরা এই অপশনটি ছাড়াও দেখেন আমি কি করতে পারি, আমি রেজুলেশন ওইভাবে কমাবো না, বাট আমার ইমেজের সাইজটা কমবে। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, আমি ফাইলে যাব, ফাইল থেকে সেভ ফর ওয়েব অপশনে যাব, ফাইল থেকে সেভ ফর ওয়েব অপশনে যাব। তো এটা শর্টকাট হচ্ছে Alt+Shift+Ctrl+S। কিবোর্ড থেকে আমি Alt+Shift+Ctrl+S এই বাটনটা প্রেস করার মাধ্যমে কিন্তু আমি এই সেভ ফর ওয়েব অপশনে আসতে পারি। আবারও দেখেন, ফাইল থেকে সেভ ফর ওয়েব অথবা Alt+Shift+Ctrl+S, দেন এখানে আসলে এখানে আমরা ইমেজটাকে দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে অরিজিনাল। এখানে আমি জুমটা কমিয়ে নিতে পারি। দেন এটা হচ্ছে অপটিমাইজড।
দেন এটা হচ্ছে 2 আপ, দেন এটা হচ্ছে 4 আপ। দেখেন কোনটাতে আসলে কেমন লাগছে। তো এখান থেকে আপনার দুইটা ইমেজের মধ্যে আসলে আপনি পার্থক্যটা এখান থেকে দেখে নিতে পারেন, বা রেজুলেশনের দিকটা, যে আসলে রেজুলেশনটা দুইটার মধ্যে আসলে কতটুকু কম বেশি হচ্ছে। এখান থেকে কম কোয়ালিটিটা কমানো বাড়ানো করে, যেমন এখানে আছে কি লো, মিডিয়াম, হাই, ভেরি হাই, ম্যাক্সিমাম, বেশ কিছু অপশন এখানে রয়েছে। তো এখান থেকে যদি আমি ভেরি হাই অপশনটা দেই, এখানে একটি চেঞ্জ হবে। আমরা কতটুকু আসলে চোখের দেখায় চেঞ্জটা বুঝবো সেটা আসলে বলা যায় না, কারণ হচ্ছে এখানে চেঞ্জ গুলো আসলে ওইভাবে পরিলক্ষিত হয় না। আচ্ছা, ভেরি হাই, দেন এখান থেকে আমি শুধু হাই দিয়ে দেখি। তো দেখেন লুকিং এর ক্ষেত্রে কিন্তু আসলে কোনো চেঞ্জ বোঝা যাচ্ছে না। দেখেন লুকিং এর ক্ষেত্রে চেঞ্জ গুলো কিন্তু এভাবে বোঝা যাচ্ছে না। তো আমি এখান থেকে মিডিয়াম দিয়ে দিলাম। ওকে, তো মিডিয়াম দিলে এখানে সম্ভবত একটা সাইজ দেখাচ্ছে 949 কিলোবাইট। তো এখন সেভ করি। দেখেন আমার ওয়াইড হাইট কিন্তু ঠিক আছে। ঠিক আছে, আমার ওয়াইড হাইট যেটা ছিল সেটাই কিন্তু আছে। তো এখানে আমি সেভ করে দিচ্ছি। সেভ করার পরে এখানে এখন এই ইমেজের সাইজটা দেখেন 950 কিলোবাইট। এটার সাইজ কত আছে 3.63 মেগাবাইট, এবং এইটার সাইজ 8.10 মেগাবাইট। এখন আমরা লুকিং এর দিকগুলো যদি আমরা চিন্তা করি, আমরা যদি দেখি ভিউ করে যে আসলে লুকিং এর ক্ষেত্রে কোনো পার্থক্য এভাবে বোঝা যায় কিনা। দেখেন কোথায় 8 মেগাবাইট আর কোথায় 849 কিলোবাইট, বা আমি 1 মেগাবাইটই ধরছি। বাট লুকিং এর ক্ষেত্রে আসলে কোনো চেঞ্জ বুঝতে পারেন কিনা সেটা দেখেন। দেখেন আমি কিন্তু একটার পর একটা ইমেজ আমি চেঞ্জ করছি, বাট দেখেন আপনি কিন্তু লুকিংটা আসলে ওইভাবে বুঝতে পারতেছেন না। দেখেন লুকিংটা এখানে আপনি ইমেজটা যে চেঞ্জ হচ্ছে সেটা বোঝার জন্য এখানে একটু খেয়াল রাখেন, এখানে তাকিয়ে থাকেন। দেখেন আমি এখন চেঞ্জ করছি, দেখেন এই যে দেখেন চেঞ্জ করা হচ্ছে, বাট আমার রেজুলেশনটা কিন্তু নষ্ট হয়ে যায়নি। ঠিক আছে, আমার ইমেজের লুকিংটা কিন্তু ভালোই রয়েছে। ওকে, সো তাহলে বুঝতে পারছেন যে এটা কত কার্যকরী একটা অপশন, যে আপনার 8 মেগাবাইটের একটা ছবিকে আপনার 1 মেগাবাইটের মধ্যে নিয়ে আসা হয়েছে, বাট তারপরেও আপনার ইমেজের কোয়ালিটিটা ভালো রয়েছে। তো এই অপশনটা কিন্তু আমরা আসলে বিভিন্ন কাজে ইউজ করতে পারি, বা অনেক সময় এরকম প্রয়োজন থাকে যে ছবিটা 500 কিলোবাইটের মধ্যে থাকতে হবে, অথবা ছবিটা 2 MB এর মধ্যে থাকতে হবে। তো এই যে বিষয়গুলো, এইগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা কি করতে পারি, সেভ ফর ওয়েব অপশনে গিয়ে আমরা এখান থেকে ছবির কোয়ালিটি গুলো এভাবে দেখে এখান থেকে কোয়ালিটি আমি কমানো বাড়ানো করে। আচ্ছা, এখন ধরেন আপনার এখান থেকে মিডিয়াম অপশন দিলে কোয়ালিটি থাকছে 30, আবার হাই অপশন দিলে এখানে কোয়ালিটিটা কত হয়ে যাচ্ছে 60। এখন ধরেন আমার 30ও দরকার নেই, 60ও দরকার নেই, তাহলে আপনি 50 চাচ্ছেন, তো এখান থেকে ম্যানুয়ালি আপনি 50 করে দিতে পারেন। এবং দুইটা ইমেজ দেখেন কত নিখুঁতভাবে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আসলে রেজুলেশনটা কি কতটুকু চেঞ্জ হচ্ছে না হচ্ছে, বা লুকিংটা কেমন পার্থক্য হচ্ছে, সেটা কিন্তু এখান থেকে খুব সহজেই আপনি বুঝতে পারছেন। তো এখান থেকে এভাবে আপনি দেখে নিয়ে, এবং এখান থেকে আপনি এই যে ইমেজের সাইজ কতটুকু কমতেছে, তো এই বিষয়গুলো দেখে নিয়ে আপনি সেভ করে দিতে পারেন, বা এইভাবে আপনি কাজটা করতে পারেন। ওকে, সো আমরা তাহলে দেখলাম যে কিভাবে ইমেজের সাইজকে আমরা কমাতে পারি রেজুলেশনটা ঠিক রেখে।
ওকে, তো এখন আমরা আজকে যে টুলগুলো দেখেছি, তো এইগুলোর মাধ্যমে একটি কাজ দেখব। দেখেন, এই কাজটা সম্পূর্ণ লেয়ারের মাধ্যমে করা হবে, এবং এই কাজটি করার জন্য আপনাকে অবশ্যই আলাদা আলাদা লেয়ার নিতে হবে। একটা লেয়ারে আপনি যদি ডাবল কোনো কাজ করে ফেলেন তাহলে আসলে কাজটা হবে না। আমি অল্টার চেপে চেপে এভাবে কপি নিচ্ছি। এখন আমি যদি চাই যে চারটা একবারে কপি নিব, তাহলে চারটা লেয়ার একবারে সিলেক্ট করলাম। সিলেক্ট করে নিয়ে আমি অল্টার চেপে, টুলটা সিলেক্ট থাকা অবস্থায় অল্টার চেপে এভাবে কপি করে নিলাম। দেন আমি চাচ্ছি যে আমার আরো কয়েকটা কপি দরকার। দেন অল্টার চেপে আমি আবারও কপি করে নিলাম এভাবে। আমি চাচ্ছি একটু সাইডে থাকবে। ওকে, দেন এখন আমি আড়াআড়ি দুইটা আমি রো তৈরি করব। নতুন লেয়ার নিচ্ছি। দেন এখানে আমি কালার দিচ্ছি এরকম ব্লু কালার। দেন মুভ টুলটা সিলেক্ট করে আমি অল্টার চেপে আর একটা কপি নিচ্ছি। ওকে, তো এখন আমি যে বিষয়টি চাচ্ছি যে একটা নিচ দিয়ে যাবে, অর্থাৎ এখানে এসে, এটা তো উপর দিয়ে গেছে এই লাইনের, এই লাইনের উপর দিয়ে গেছে, এই লাইনের আবার নিচ দিয়ে যাবে, আবার এই লাইনের উপর দিয়ে যাবে, এই লাইনের নিচ দিয়ে যাবে। ঠিক আছে, বিষয়টা এরকম হবে। এখন এইরকম করার জন্য দেখেন আমরা কি করব, সম্পূর্ণ লেয়ার ইউজ করে এই কাজটা করব। আমি ফার্স্টে যাচ্ছি যে এই লাইনের উপর দিয়ে গেছে, এটা নিচ দিয়ে যাবে, তো আমি এটা সিলেক্ট করব। এখন দেখেন, আপনাকে যদি বলি যে এই লেয়ারটা কোথায় আছে, এখন নর্মালি এটা খুঁজে বের করবেন কিভাবে? এখান থেকে আই অন অফ করে করে এভাবে করে করে খুঁজতে গেলে কিন্তু অনেক টাইমের ব্যাপার। তো এখান থেকে কি করতে পারেন, আপনি রাইট বাটন ক্লিক করতে পারেন। মুভ টুলটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে রাইট বাটনটা ক্লিক করবেন, করলে এখানে দেখেন লেয়ার 1 কপি 3, এখানে ক্লিক করেন। দেখেন এই লেয়ারটি যেখানে আছে সেখানেই আপনাকে নিয়ে গেছে। আবার এখানে রাইট বাটন ক্লিক করেন, দেখেন ক্লিক করেন, এই যে, তাহলে যে লেয়ারটি আমার দরকার সেই লেয়ারটি কিন্তু আমি পেয়ে যাচ্ছি। তো এটি আরেকভাবে করা যায়, বা আরেকভাবে আপনি লেয়ার গুলো পেতে পারেন, সেটা হচ্ছে এখান থেকে আপনি অটো সিলেক্ট এই অপশনটি যদি অন রাখেন, এই অটো সিলেক্ট এবং এখান থেকে লেয়ার এই অপশনটা আপনি অন রাখবেন, রেখে এখান থেকে যদি জাস্ট একটা ক্লিক করেন, তো ক্লিক করলে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার কাঙ্ক্ষিত যে লেয়ারটি দরকার সেটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা এই লেয়ারটিকে সিলেকশন করব। আমরা যদি সিলেকশন করতে চাই তাহলে কন্ট্রোল চেপে থাম্বনেইলে ক্লিক করতে হবে। লেয়ারের মাঝে এই যে আপনি একটা ছবি দেখতে পাচ্ছেন, এই অংশটুকুকেই আসলে বলা হয়ে থাকে থাম্বনেইল। বা আপনি মাউসটা যদি জাস্ট এটার উপরে হালকা করে রাখেন, তাহলে এখানে লেয়ার থাম্বনেইল লেখাটা উঠবে। ওকে, তো সিলেকশনটা তৈরি হয়েছে। এখন আমাকে আর যে লাইনটা রয়েছে এইটা সিলেক্ট করে এখন কি করতে হবে, ডিলিট করতে হবে। ডিলিট বাটনটা প্রেস করলাম, এখন দেখেন মনে হচ্ছে এটা নিচ দিয়ে চলে গেছে। আবার এই লাইনের উপর দিয়ে এখন আপনার আবার এই লাইনের নিচ দিয়ে নিতে হবে। তাহলে আবার আপনি এভাবে কন্ট্রোল চেপে থাম্বনেইলে ক্লিক করেন, সিলেকশন তৈরি হলো। আর এই লাইনটা সিলেক্ট করে ডিলিট, দেন কন্ট্রোল ডি দিয়ে, এই যে ডি সিলেকশন অবস্থায় আছে, তো সিলেকশনটাকে দূর করতে হবে। তো সিলেকশনটাকে দূর করতে হলে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব। দেন আবার এই লাইনের উপর দিয়ে গেল, এই লাইনের নিচ দিয়ে যাবে। কন্ট্রোল চেপে আমরা থাম্বনেইলে ক্লিক করলাম, দেন আর এই লাইনটা জাস্ট সিলেক্ট করে ডিলিট, দেন কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেকশন। দেন আবার এই লাইনের উপর দিয়ে গেল, এটা নিচ দিয়ে যাবে। কন্ট্রোল চেপে সিলেকশন, দেন আর এই লাইনটা সিলেক্ট করে ডিলিট, দেন এই লাইনের উপর দিয়ে গেল, দেন এই লাইনের নিচ দিয়ে যাবে। কন্ট্রোল চেপে সিলেকশন করলাম, দেন আর এই লাইনটা সিলেক্ট করে ডিলিট, দেন কন্ট্রোল ডি দিয়ে আবার ডি সিলেকশন। তো এখন দেখেন অলরেডি ধীরে ধীরে বোঝা যাচ্ছে যে একটা নিচ দিয়ে একটা উপর দিয়ে, একটা নিচ দিয়ে একটা উপর দিয়ে। দেন এখন এই লাইনের ক্ষেত্রে আমি প্রথম থেকেই শুরু করব। তো কন্ট্রোল চেপে থাম্বনেইলে ক্লিক করলাম, সিলেকশন তৈরি হয়ে গেল। এখন আর এই লাইনটা সিলেক্ট করে ডিলিট, দেন আবার দেখেন এই লাইনটা বাদ যাবে, দেন এই লাইন। কন্ট্রোল চেপে থাম্বনেইলে ক্লিক করছি, দেন সিলেকশন তৈরি হচ্ছে। এখন আর এই লাইনটা সিলেক্ট করে ডিলিট, আবার এই লাইনটা বাদ, এই লাইন।
কন্ট্রোল চেপে থাম্বনেইলে ক্লিক করা হচ্ছে, দেন এই লাইনটাকে সিলেক্ট করে ডিলিট বাটনটা প্রেস করছি, দেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন, দেন আবার এই লাইন বাদ এই লাইনটা কন্ট্রোল চেপে থাম্বনেইলে ক্লিক, সিলেকশন তৈরি হচ্ছে, দেন আর এই লাইনটা সিলেক্ট করে ডিলিট, এই লাইন বাদ আবার এই লাইন, দেখেন কন্ট্রোল চেপে থাম্বনেইলে ক্লিক, তাহলে কি হচ্ছে সিলেকশন তৈরি হচ্ছে। আর এই লাইনটা কি, জাস্ট লেয়ারটা সিলেক্ট থাকছে, আর এই লাইনটা কিন্তু সিলেকশন করা হচ্ছে না, এটা জাস্ট লেয়ারে একটা ক্লিক থাকছে, অর্থাৎ লেয়ারটা জাস্ট সিলেক্ট থাকতেছে। সিলেক্ট এবং সিলেকশন এই দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ওকে, দেন আবার দেখেন এই লাইনটা কন্ট্রোল চেপে থাম্বনেইলে ক্লিক করলাম, তাহলে এটা হলো সিলেকশন, আর এই লাইনটা এখন জাস্ট সিলেক্ট রেখে ডিলিট। ওকে, এখন দুইটা লাইন আমার করা হয়ে গেছে, এইভাবে পুরোটা পেজ কমপ্লিট করতে হবে। এখন পুরোটা পেজ যদি এইভাবে কমপ্লিট করতে হয় তাহলে এখন নিশ্চয়ই আপনার কপালটা উপরের দিকে উঠে যাচ্ছে এখন, ঠিক আছে? তো এখন আপনার এত টেনশনের কিছু নাই, যেটা করতে পারেন এই দুইটা লাইন কপি করে করে নিচের দিকে আপনি নামিয়ে দিবেন। দেখেন অল্টার শিফট চেপে আমি কপি করে নিচে নামিয়ে দিচ্ছি। কারণ এই চারটাকে আমি একসাথে কপি করতে পারি, চারটাকে আমি সিলেক্ট করে অল্টার শিফট চেপে কপি করে নিচে নামাবো, তাহলে দেখেন একদম অ্যাকুরেট ভাবে আপনার কপি হয়ে নিচে নামছে। এখান থেকে এটাকে কপি করে আমি আবার নিচে নামিয়ে দিচ্ছি। ওকে, সো এখন দেখেন আপনি যদি এই ছবিটা যদি আপনি এখন উপর থেকে যদি নিচের দিকে এভাবে লক্ষ্য করেন, দেখেন একটার উপর দিয়ে একটা নিচ দিয়ে, একটা উপর দিয়ে একটা নিচ দিয়ে গেছে। আবার যদি আপনি এভাবে আড়াআড়ি ভাবে হরিজন্টালিও যদি আপনি দেখেন, তাও দেখেন একটা নিচ দিয়ে একটা উপর দিয়ে, একটা নিচ দিয়ে একটা উপর দিয়ে, অর্থাৎ পার্টির মতো হয়ে গেছে বিষয়টা। ঠিক আছে, আমরা যে পার্টিতে বসি, ধরেন শীতল পার্টি বা বিভিন্ন ধরনের পার্টি থাকে, তো দেখেন এই বিষয়টা অনেকটা ওইরকম, কনসেপ্টটা অনেকটা ওইরকম, যে একটা নিচ দিয়ে আর একটা উপর দিয়ে, একটা নিচ দিয়ে গেছে আর একটা উপর দিয়ে গেছে। সেটা আপনি ভার্টিক্যালিও যদি চিন্তা করেন, আবার সেটা যদি আপনি হরিজেন্টালিও চিন্তা করেন। ওকে, সো সেকেন্ড ক্লাসে আপনারা এই কাজটি করার চেষ্টা করবেন, এবং যে কোনো ইমেজ থেকে ক্রপ টুলের সাহায্যে আপনারা নির্দিষ্ট একটা সাইজে আপনারা একটা সেভ করে একটা ইমেজ তৈরি করবেন। যেমন হতে পারে বিভিন্ন কাভার ফটো তৈরি করা, ঠিক আছে? তো কাভার ফটোগুলোর সাইজ আপনারা গুগল করে জেনে নিতে পারেন। সাপোজ ফেসবুক কাভার ফটো সাইজ লিখে সার্চ করবেন, ইউটিউব কাভার ফটো সাইজ লিখে সার্চ করবেন, দেন যে কোনো ইমেজ থেকে আপনারা ক্রপ টুলটা ইউজ করে সেই কাভার ফটোগুলো তৈরি করবেন। আর তার আগে কি করতে হবে, অবশ্যই আগে ইমেজের সাইজগুলো দেখে নেবেন, যে সাইজটুকু আসলে আমি যে সাইজটুকুতে করব তার চেয়ে বেশি আছে কিনা বা অ্যাভেলেবল সাইজ আছে কিনা। ওকে, আর আরেকটা কাজ করবেন, এই কাজটি করার চেষ্টা করবেন, এই কাজটি যদি আপনি করতে পারেন তাহলে আপনার লেয়ার কনসেপ্টের যে বিষয়টা আছে এইটা আশা করা যায় যে ক্লিয়ার হয়ে যাবে একদম। তো আজকে ক্লাসে আমরা যে বিষয়গুলো শিখেছিলাম বা যে বিষয়গুলো দেখিয়েছি সেটা আমি আবার শুরু থেকে একবার বলে দিই। দেখেন আমরা আজকে সিলেকশনের সাব সিলেকশন অপশনগুলো দেখেছিলাম। তো ফটোশপে সাব সিলেকশনের অপশন মোট চারটি: নিউ সিলেকশন, অ্যাড টু সিলেকশন, সাবট্রাক্ট ফ্রম সিলেকশন এবং ইন্টারসেক্ট উইথ সিলেকশন। এবং কোন সিলেকশনটা কি কাজে ব্যবহার করা হয় সেটাও বলেছি, যে নিউ সিলেকশনটা নতুন সিলেকশন করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। অ্যাড টু সিলেকশন কি হয়, সিলেকশনের সাথে নতুন নতুন সিলেকশন আরও অ্যাড করার জন্য অ্যাড টু সিলেকশনটা ব্যবহার করা যায়। দেন সাবট্রাক্ট ফ্রম সিলেকশন অপশনটা ইউজ করা হয় কোনো সিলেকশন থেকে যদি কোনো সিলেকশন বাদ দিতে হয় বা বাদ দেওয়ার প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে আমরা সাবট্রাক্ট ফ্রম সিলেকশন এই অপশনটি ব্যবহার করতে পারি। দেন লাস্টে যেটা রয়েছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন, এটা কি করে দুইটার মধ্যে কমন যে সিলেকশনটুকু সেইটুকুকে রাখে আর বাকিটুকু চলে যায়। দেন আমরা দেখেছিলাম ফেদারের অপশন, যে ফেদারটা কেন অ্যাপ্লাই করা হয়ে থাকে। তো ফেদারটা অ্যাপ্লাই করা হয়ে থাকে আপনার যে ইমেজটা আপনি কেটে নিয়ে এসেছেন বা ইমেজের যে এজগুলো রয়েছে বা অবজেক্টটা রয়েছে সেটাকে স্মুথ করার জন্য। ফেদার শব্দের অর্থই হচ্ছে পালক। তো পালক যেরকম স্মুথ হয়, তো ফেদার দিয়ে কাজ করলে আপনার সিলেকশনটাও সেরকম স্মুথই হবে। দেন এন্টিঅ্যালাইজ এর ব্যবহার দেখেছিলাম। এন্টিঅ্যালাইজ কি করে, লাস্ট পিক্সেলকে শ্যাডো ক্রিয়েট করে, যে কারণে সিলেকশনটা অনেক সুন্দর হয় বা আপনার লুকিংটা দেখতে অনেক ভালো লাগে।
তারপরে দেখেছিলাম আমরা সিলেকশন স্টাইল। সিলেকশন স্টাইল তিন প্রকার: নর্মাল, ফিক্সড রেশিও, ফিক্সড সাইজ। নর্মাল থাকা অবস্থায় আমরা ইচ্ছে মতো সিলেকশন তৈরি করতে পারি। ফিক্সড রেশিওটা সিলেক্ট থাকলে এখান থেকে আপনি নির্দিষ্ট পরিমাণ ওয়াইড হাইটে একটা অ্যামাউন্ট দিয়ে আপনি একটা নির্দিষ্ট রেশিও অনুসারে সিলেকশন করতে পারেন। দেন ফিক্সড সাইজ দিয়ে কি করতে পারি আমরা, নির্দিষ্ট সাইজে একটা সিলেকশন তৈরি করতে পারি। তারপরে আমরা দেখলাম ক্রপ করা, যে কিভাবে ক্রপ করতে হয়। ক্রপ টুলের শর্টকাট হচ্ছে সি। কিবোর্ড থেকে আমরা সি বাটনটা প্রেস করে আমরা ক্রপ টুলটা অ্যাক্টিভ করতে পারি। দেন ক্রপ টুল দিয়ে আমরা আমাদের ইচ্ছে মতো সাইজে আমরা ক্রপ করতে পারি। দেন আমরা দেখেছিলাম ইমেজের সাইজটা কিভাবে দেখতে হয়। আমরা ইমেজ থেকে ইমেজ সাইজে গিয়ে ইমেজের সাইজটা আমরা দেখতে পারি। ইমেজের সাইজটুকু কতটুকু রয়েছে সেগুলো এখান থেকে দেখতে পারি। দেন আমরা দেখেছিলাম যে একটা ইমেজের সাইজকে কিভাবে চাইলে আমরা কমাতে পারি। তো ইমেজের সাইজ কমানোর জন্য আমরা ফাইল থেকে সেভ ফর ওয়েব অপশনে গিয়ে ইমেজের সাইজটা আমরা কমাতে পারি। দেন আমার ইচ্ছা মতো সাইজ, একটা সাইজে আমি কিন্তু নিয়ে আসতে পারি। সাপোজ 10 MB কোনো ইমেজকে আমার যদি দরকার হয় 1 MB মধ্যে নিয়ে আসা, তো সেটা কিন্তু আমরা করতে পারি সেভ ফর ওয়েব অপশন থেকে সেভ করার মাধ্যমে। ওকে, তো আমরা এখন সেভ করে দিচ্ছি। তো সেভ করার জন্য ফাইল থেকে সেভ অ্যাজ ডেস্কটপ, এখান থেকে আমরা লিখে দিচ্ছি। তো এখান থেকে সেভ আমরা সেভ করব ফার্স্ট অফ অল ফটোশপ পিএসডি ফরম্যাটে। এর কারণ হচ্ছে পিএসডি ফরম্যাটে সেভ করলে পরবর্তীতে আমরা আবার লেয়ারগুলো সেম ভাবে দেখতে পাবো। আর নর্মালি লুকিংটা দেখার জন্য আমরা জেপিইজি ফরম্যাটে সেভ করব। ওকে, সো এভাবে আমরা ফটোশপ এবং জেপিইজি দুইটা ফরম্যাটে সেভ করব। তো এখন যদি আমি ক্লোজ করে দিই এখান থেকে ডকুমেন্টটা, দেন এখন দেখেন আমি যদি ফটোশপ পিএসডি ফাইলটা এটা যদি ওপেন করে দেখেন, যেভাবে লেয়ার ওয়াইজ কাজ করেছিলাম সেভাবেই দেখা যাচ্ছে। বাট আমি যদি জেপিইজিটা ওপেন করি, দেখেন জেপিইজিটা ওপেন করলে কিন্তু এখানে এরকম লেয়ার দেখা যাচ্ছে না। তো এই কারণে কিন্তু আমাকে অবশ্যই পিএসডি ফাইলটা সেভ রাখতেই হবে। ওকে, সো ভিউয়ার, আশা করি আজকের ক্লাসটি আপনার ভালো লেগেছে, বা আজকের ক্লাসে যে বিষয়গুলো ছিল বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।